আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও কোর। আগামী সপ্তাহে বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। সচিবালয়ে সকাল ৯টার পর এ বৈঠক শুরু হয়। অর্থনৈতিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং দূরদেশের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও কোর। আজ তার দিল্লি যাওয়ার কথা রয়েছে। States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists, but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. নবজাতকদের মাতৃদুগ্ধ পান না করানোর কারণে নারীরা ব্রেস্ট ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান টেকসই উদ্যোগ করি বেগবান, এই প্রতিপাদ্য নিয়ে শনিবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026-এর উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মাতৃদুগ্ধ দুনিয়ার সর্বোচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার। হামের এই মহামারীর অন্যতম কারণ প্রোটিনের ঘাটতি। তাই শিশুদের মাতৃদুগ্ধ খাওয়ানোর ব্যাপারে গুরুত্ব দিতে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এ সময় হতাশা জানান তিনি। বলেন, বর্তমান সময়ে মায়েরা শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে অনীহা দেখান। তাই প্রতিটি জেলায় মাসে অন্তত একটি করে এ বিষয়ে সেমিনার আয়োজনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মোহিত সহ স্বাস্থ্য বিষয়ক সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার। আমার হাম হয়েছে, আমার প্যারেন্টস নিশ্চয়ই কেয়ার করেনি। আমার এটুকু মনে আছে নিম পাতা দেওয়ার শরীরটা মরাই দিত যাতে না চুলকায়। আজকে হামেরই অবস্থা কেন? ল্যাক প্রোটিনের অভাব, পুষ্টির অভাব। অল্প বয়সী বিয়ে, অল্প বয়সে বেবি নেওয়া এবং বাচ্চাদেরকে দুধ না দেওয়া। কর্মক্ষেত্রে যাবে তাড়াহুড়া, বাচ্চাকে দুধ না দিয়ে চলে যাবে কাজের লোকের কাছে। জন্মের 1 ঘন্টার মাঝে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ান, খাওয়ায় না। এখন ওই যে প্রথম কথাটা বললাম, বাচ্চাটা হইলে মায়ের কাছ থেকে নিয়ে মেশিনের উপরে বা অন্য বেডে শোয়া দেয়। কেন? আগে তো বাচ্চা হইতে ছট্টি করে মায়ের বুকের কাছে শোয়া রাখত। বগুড়ার কাহালুতে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সকাল 10টার দিকে বগুড়া নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সকাল ময়মনসিংহ জেলার 4 জন মাছ ব্যবসায়ী নওগাঁয় মাছ বিক্রি করে বগুড়া হয়ে বাড়ি ফিরছিলেন। বগুড়ার কাহালু নওগাঁ মহাসড়কের উপর অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। অপর 3 জনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ট্রাক 2টিকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে ময়মনসিংহ জেলার মাছ ব্যবসায়ী ফরিদুলের পরিচয় জানা গেলেও অপর 3 জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয় 2024 সালের সেপ্টেম্বরে। এর মধ্যেই 6 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পুলিশ প্রধান, জাসদ সভাপতি ইউনূস সহ 62 জনকে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলমান রয়েছে আরও প্রায় 40টি মামলা। আগামী 1 বছরের মধ্যেই জুলাই সংশ্লিষ্ট সব মামলার বিচার কাজ শেষ হবে বলে আশাবাদী চিফ প্রসিকিউটর আমিরুল ইসলাম। তবে এজন্য ট্রাইব্যুনালের সংখ্যা এবং প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় জনবল বাড়ানো জরুরি বলে জানান তিনি। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের বিচারের সবশেষ অবস্থা জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 24 জুলাইয়ে ছাত্র জনতার গণ আন্দোলন দমাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালায় পুলিশ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সংঘাতে নিহতের সংখ্যা 1400, যদিও সরকারের হিসেবে এ সংখ্যা প্রায় 850। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন প্রায় 25,000। শেষ পর্যন্ত 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই মানবতাবিরোধী অপরাধে প্রথম মামলা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। শুরু হয় ভুক্তভোগীদের একের পর এক অভিযোগ দায়ের। ট্রাইব্যুনালে 200-এরও বেশি অভিযোগ জমা পড়ে শেখ হাসিনার বিরুদ্ধে। সব মিলিয়ে তদন্ত সংস্থায় অভিযোগ রেজিস্ট্রিভুক্ত হয় 590টি। যাচাই বাছাই শেষে 590টি অভিযোগ একীভূত করে 109টিতে আনা হয়। এরই মধ্যে ট্রাইব্যুনাল আইনেও আনা হয়েছে কিছু প্রয়োজনীয় সংশোধনী। প্রথমে টিনশেড ভবনে বিচার কাজ শুরু হলেও ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার শেষে সেখানে স্থানান্তর করা হয়। পরে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হয় আরও একটি। 17 অক্টোবর বিচার কাজ শুরুর দিনেই শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ শীর্ষ পর্যায়ের মোট 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে গত বছরের 25 মে শুরু হয় জুলাইয়ে মানবতাবিরোধী প্রথম মামলার বিচার কাজ। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি ভালো হইতো না আপনি? আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। হত্যার হুমকির ওই ফোনালাপের সূত্র ধরে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এটি পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলার রায়। এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। জুলাইয়ে মানবতাবিরোধী মামলার প্রথম রায় ঘোষণা করা হয় গত বছরের 17 সেপ্টেম্বর। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। এ পর্যন্ত 6টি মামলার রায়ে সাজা দেয়া হয়েছে 62 জনকে। এদের মধ্যে 16 জনকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। পলাতক রয়েছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 42 জন। সবচেয়ে সন্তুষ্টির জায়গা, প্রাপ্তির জায়গা যে আমরা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের আত্মার প্রতি আমরা সম্মান জানিয়ে এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত এবং বিচারের প্রক্রিয়া আমরা হাতে নিয়েছি এবং ইতিমধ্যে আমরা 6টা মামলার জাজমেন্ট হয়েছে। আগামী বছরের আগস্টের আগেই জুলাইয়ে মানবতাবিরোধী সব মামলার বিচার শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর। জুলাই সংক্রান্ত যত মামলা আছে সেগুলোর রিপোর্ট সম্পন্ন করা এবং বিচার সম্পন্ন করা আগামী 1 বছরের মধ্যে আমরা আপ্রাণ চেষ্টা করব যে জুলাই মামলা যাতে আর এটা নিয়ে যেন বছরের পর বছর না যায়। তবে বিচারের মাধ্যমে দায়বদ্ধতা নিশ্চিতের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা যৌক্তিক সময়ে শেষ করতে বাড়াতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা ও জনবল। আমরা 20 জন প্রসিকিউটর, আমরা কিন্তু একদিকে প্রসিকিউশনে কোর্টে আমরা দায়িত্ব পালন করি, পাশাপাশি ইনভেস্টিগেশনেও আমাদের পার্ট টাইম আমাদের ইনভেস্টিগেশনে আমাদের সময় দিতে হয়। এই প্রসিকিউশন সংখ্যা অবশ্যই বাড়াতে হবে এবং আমাদের ইনভেস্টিগেশনে আমাদের যারা পুলিশ কর্মকর্তারা যারা কাজ করছে, এই 22 জন দিয়ে সারা বাংলাদেশের ইনভেস্টিগেশন আপনি শেষ করতে পারবেন না। খুব সঙ্গত কারণেই ইনভেস্টিগেশন এজেন্সিতে আমাদের পুলিশের ইনভেস্টিগেটিং অফিসারের সংখ্যা বাড়াইতে হবে, প্রসিকিউটরের সংখ্যা বাড়াইতে হবে, ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়াইতে হবে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার এখন শুধু কয়েকটি মামলার রায়ে সীমাবদ্ধ নয়। গত 17 বছরের অপশাসনে মানবতাবিরোধী অপরাধের সব অভিযোগের আইনগত নিষ্পত্তিই এখন বিচার প্রক্রিয়ার মূল লক্ষ্য। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। সকালে রাজধানীর উত্তরায় র্যাব 1-এর বন্দিশালা TFI সেল পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা ওই গোপন বন্দিশালা পরিদর্শন করেন। গুম ও মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়ার অংশ। জোরপূর্বক অন্তর্ধান ও নির্যাতন সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার শুনানির সময় একজন আইনজীবী মৌখিকভাবে এই আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে এই বিচারিক দল স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করছেন। গ্যাস সংকটে অর্ধেকে নেমেছে শিল্প কারখানার উৎপাদন। সীমিত পরিসরে চলছে সাভার ও আশুলিয়ার প্রতিষ্ঠানগুলো। দিন বা রাতের অধিকাংশ সময় বন্ধ থাকছে অনেক কারখানা। আর তাতে গত 10 দিনে $350 মিলিয়ন ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে উৎপাদনের অভাবে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার হারানোর কথা বলছেন ব্যবসায়ী নেতারা। সাভার ও আশুলিয়া শিল্প কারখানা ঘুরে তরিক ইসলামের রিপোর্ট।
আমি এখন রয়েছি আশুলিয়ার একটি স্পিনিং মিলে। আগে যেখানে শ্রমিকের কর্মযজ্ঞ এবং মেশিনের শব্দে মুখরিত থাকতো, এখন সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। সারি সারি যন্ত্রপাতির এমন চিত্র দেখে মনে হতে পারে এটি বন্ধ কিংবা পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান, অথচ শুধুমাত্র গ্যাসের অভাবে অধিকাংশ সময় বন্ধ থাকে উৎপাদন কার্যক্রম। মুকুল হোসেন আশুলিয়ার একটি শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন, গত কয়েকদিনের গ্যাস সংকটে তাদের উৎপাদন কমেছে প্রায় ৭৫%। এদিকে পুরা মেশিন বন্ধ, ওই ফ্লোরে আছে ওই ফ্লোরে বন্ধ, পুরা বন্ধ। এদিকে ব্যাক সাইড এদিকে বন্ধ। আমাদের এখানে 240 ব্যাগ প্রোডাকশন হয়, সেখানে প্রোডাকশন হইলো 80 ব্যাগ থেকে 100 ব্যাগ, সর্বোচ্চ 110 ব্যাগ। প্রতিষ্ঠানটির মালিক জানান, কারখানা চালু রাখতে বিকল্প উপায়ে চলছে উৎপাদন। জ্বালানি সংকটে দীর্ঘমেয়াদে কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে কথা বলেন এই ব্যবসায়ী। খুব সংকীর্ণ অবস্থা, লোকজন বসে আছে, কর্মচারীদের বসায় বসায় টাকা দেওয়া হচ্ছে, কোনো প্রোডাকশন নাই। যে প্রোডাকশন হচ্ছে এটা দিয়ে পুরো মিলকে কভারেজ দেওয়া যাচ্ছে না। একটা সেকশন চালাই, একটা বন্ধ রাখি, একটা চালাই, একটা বন্ধ রাখি, এভাবে কিছু আমরা উৎপাদন করতে যাচ্ছি। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এই মিলগুলো সার্ভাইভ করতে পারবে না। কারণ হচ্ছে আপনি জানেন এগুলো ইনভেস্টমেন্ট অনেক, ব্যাংকের লোন হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে। প্রোডাকশন কম হওয়া মানে ব্যাংকে ইন্টারেস্ট দিতে পারবো না। এদিকে গ্যাস সংকটে উৎপাদন ও রপ্তানি ব্যয় বেড়ে যাওয়ার বাস্তবতা তুলে ধরেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। উৎপাদন করতে পারছি না মানে আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। টাইমলি শিপমেন্ট করতে না পারলে আরেকটা বড় ধরনের খরচ নেমে আসে। বায়ার তখন বলে আমাকে এয়ার শিপমেন্ট করতে। তো এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই। বেতন না দিতে পারলে এক তো হলো আইনের ব্যত্যয়, শ্রমিক অসন্তোষ তৈরি হবে। আবার অপর দিকে আমার বায়াররাও কিন্তু আবার যে এখন এত সচেতন বা এত কঠিন হয়ে গেছে যে আমি টাইমলি যখন বেতনটা দিতে পারছি না, তখন কিন্তু তারা আমার অর্ডার প্লেসিং বন্ধ করে দিচ্ছে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। চলমান সংকটে চাহিদার অনুপাতে সরবরাহ প্রায় 270 কোটি ঘনফুট। গত 21 জুলাই মহেশখালীর এলএনজি টার্মিনালে দুর্ঘটনায় গ্যাস সরবরাহ দাঁড়িয়েছে চাহিদার অর্ধেক, প্রায় 200 কোটি ঘনফুটে। এখানকার ব্যবসায়ীরা বলছেন, দিন কিংবা রাত অধিকাংশ সময় গ্যাস ও জ্বালানির অভাবে বন্ধ রাখতে হচ্ছে তাদের এই শিল্প প্রতিষ্ঠান। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে বড় ক্ষতির আশঙ্কা করছেন এ খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, আশুলিয়া, সাভার। সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে জৈন্তাপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে নাসিরুদ্দিন পাটোয়ারি জানান, জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়। হামলাকারীরা একটি মাইক্রোবাসের কাঁচ ভাঙচুর করে। ভাঙা কাঁচে নাসিরুদ্দিন পাটোয়ারি ও তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। তবে হামলার অভিযোগ নাকচ করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম মোল্লা বলেন, হামলার অভিযোগ সম্পূর্ণ ভুয়া। সমাবেশ শেষে এনসিপির নেতারা নিরাপদেই জৈন্তাপুর ত্যাগ করেছেন। তাদের নিরাপত্তায় পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন। এই ঘটনায় রাত পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি। আর হরিপুর থেকে তো আমরা স্কোর দিয়ে নিয়ে আসছি ইয়াতে জৈন্তা গেটে। 1 সেকেন্ডের জন্য ওরা দাঁড়ায় না এটা কোথাও, যে ইনসিডেন্ট হচ্ছে। আমার পিছনে আমার সেকেন্ড অফিসার ছিল প্রোটোকলে, আমি ছিলাম। যে দেখেন হলো আমার হাতে হলো ইটটা হলো অনেক জোরে হলো আইসা লাগে, এবং প্রথমে হলো গ্লাসটা ভেঙে আমার সাথে যে আমার সহযোগী ছিল সে অনেক রক্তাক্ত হয়েছে, এবং ওইটার পরে আবার আমার কাছে এসেছে। গাড়িতে ইটটা এখনো আছে। এটা আমি পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন। আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসন আমলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথা লাগতো তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। প্রশাসন তাদের জায়গা থেকে আমরা দেখেছি সর্বোচ্চ চেষ্টাও করেছে। প্রোগ্রাম পথসভা শেষ করে গাড়ি নিয়ে মুভ করার পরে 200-300 মিটার পর যখন খালি রাস্তা আসে, অন্ধকার থেকে এই ইটটা মারা হয়। যে কোনো অ্যাঙ্গেল থেকে ইটটা এমন ভাবে মানে তীক্ষ্ণ তির্যক ভাবে আসে, ট্রায়াঙ্গুলার হয়ে, যে কোনো জায়গা থেকে একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে, তার মানে একটা মানে হতাহত হয়ে যাবে। আপনারা দেখলে বুঝবেন, পুরো গ্লাস ভেঙে পড়ে আছে। আর পুলিশ একটা কথা বললে হয়েছে। আন্তর্জাতিক
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মার্কিন F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় পাইলট অক্ষত রয়েছেন। স্থানীয় সময় শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন মেরিন কোর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হওয়ার আগে F-35B স্টেলথ ফাইটার থেকে পাইলট ইজেক্ট করেন। এই ঘটনায় তিনি আঘাত পেলেও তা গুরুতর নয়। শুক্রবার সান দিয়েগোর মিরামার বিমান ঘাটের কাছে জেট বিমানটি বিধ্বস্ত হয়। মেরিন কোর এক বিবৃতিতে জানিয়েছে, পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। সান দিয়েগো ফায়ার বিভাগের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি বলেন, দুর্ঘটনাস্থলের কাছে আগুন নেভাতে দমকল কর্মীরা কাজ করছেন। এই বিষয়ে আর কোনো অতিরিক্ত তথ্য জানাননি তিনি। খেলার খবর। তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পিছু হটলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। বিশ্বকাপ সহ মূল প্রতিযোগিতাগুলোর শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাতিল করেছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন এই তিন সংস্থাই একযোগে ইনফান্তিনোর প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়। সংস্থাগুলোর মোট ভোটের সংখ্যা 136, অথচ পরিকল্পনাটি পাশ করাতে ইনফান্তিনোর প্রয়োজন ছিল 106টি ভোট। ফলে ভোটাভুটিতে নিশ্চিত পরাজয়ের আশঙ্কাতেই পিছু হটতে বাধ্য হন তিনি। এক বিবৃতিতে ইনফান্তিনো স্বীকার করেন, এই প্রকল্পটি এমন বিভাজন তৈরি করেছে যা ফুটবলের মূল উদ্দেশ্যের পরিপন্থী। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফার পরবর্তী নির্বাচন, যেখানে আবারও সভাপতি পদে লড়াই করার কথা রয়েছে ইনফান্তিনোর। তবে পুনর্নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই এমন ঘটনা তার জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।